হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ আবারও স্বাগত আপনাদের আমার বুথের আওয়াজ চ্যানেলে। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজ আবারও একটি নতুন ঘটনা নিয়ে হাজির হলাম আমি হিমেল আপনাদের মাঝে। এই ঘটনাটি আমার নিজের কালেক্ট করা। আমার এক আত্মীয়র কাছ থেকে আমি এই ঘটনাটি সংগ্রহ করেছি। আশা করি এই ঘটনাটি আপনাদের অনেক ভয় এবং আনন্দ দেবে এবং আপনাদের কাছে খুবই ভালো লাগবে। এটি একটি মর্গের ঘটনা। কেউ একজন হসপিটালে মর্গে চাকরি করত, তাকে ঘিরে এই ঘটনাটি আমার কাছে অনেক ভয়ঙ্কর লেগেছে এবং খুব ভালো লেগেছে। তাই এই ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করব। তো ঘটনায় যাওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আমি চলে যাচ্ছি মূল ঘটনায়। ঘটনাটি যার সাথে ঘটে সে একজন ছেলে, যার নাম আরিফ। তো ঘটনাটি আমি শুরু করতে যাচ্ছি। আরিফ মেডিকেলের মর্গে নতুন চাকরি পেল। শহরের নামকরা মেডিকেল কলেজের অধীনে থাকা এই হাসপাতালের মর্গে রাতে শিফটে কাজ করা ছিল বেশ চ্যালেঞ্জিং। তার কাজ মূলত লাশ সংরক্ষণ, রেকর্ড রাখা এবং প্রয়োজনে ডাক্তারের সহায়তা করা। প্রথম রাতেই সে বুঝতে পারল এই জায়গাটা একটু অন্যরকম। করিডোরটা ছিল স্বাভাবিক, নিস্তব্ধ। বাতাসে একটা ভেজা কংক্রিটের গন্ধ, যেন বহু বছর পুরনো শবদেহের গন্ধ এখনো দেয়ালে লেগে আছে। হিমঘরের দরজাগুলো পুরনো, মাঝে মাঝে নিজে থেকেই কেঁপে উঠছিল, যেন বাতাসের ধাক্কা নয় বরং ভেতর থেকে কেউ ধাক্কা দিচ্ছে। প্রথম রাতে আরিফ চারপাশ ভালো করে দেখলো। দেয়ালের প্লাস্টার অনেক জায়গায় উঠে গেছে, কিছু জায়গা শুকিয়ে যাওয়া লালচে দাগ, মনে হলো অনেক পুরনো দাগ। সেগুলো ধোয়া হয়নি, কিন্তু হয়তো ধোয়া সম্ভব হয়নি। সিনিয়র ওয়ার্ড বয় সালাম ভাই পাশে দাঁড়িয়েছিল। তিনি এখানে কাজ করতেন প্রায় 10 বছর ধরে। আরিফ তাকে জিজ্ঞেস করলো, ভাই রাতে এখানে একা একা ভয় করে না? সালাম একটু হাসলো, কিন্তু সেই হাসির মধ্যে অদ্ভুত এক কিছু ছিল। সে একটু থেমে বলল, ভয় ভয় তো কেবল জীবিত মানুষকে করতে হয়, তবে কিছু কিছু লাশ নাকি মাঝরাতে নড়াচড়া করে। আরিফ প্রথমে ভেবেছিল হয়তো মজা করছে, কিন্তু সালামের মুখে একটু হাসির ছাপ ছিল না, বরং সে ধীরে ধীরে বলল, কিছু লাশ এখানে আসার পর আর শান্তিতে থাকে না। মাঝে মাঝে রাতের বেলা মনে হয় কেউ কেউ যেন ঠিক মতো মরে না। আরিফের শরীর শিহরিত হয়ে উঠল এই আলাপ শুনে। রাত তখন মাত্র শুরু হয়েছে, আর সে জানে সামনে আরো অনেক রাত একা কাটাতে হবে এই ভয়ানক মর্গে। রাত তখন প্রায় 2টা। আরিফ একটা ফাইলের নোট লিখছিল। মর্গের ভেতরটা একেবারে নিস্তব্ধ, শুধু মাঝে মাঝে বাতাসের সঙ্গে দরজার চিকচিক শব্দ শোনা যাচ্ছে, খটখট খটখট শব্দ শোনা যাচ্ছে। হঠাৎ একটা ঠান্ডা বাতাস বইল। আরিফ একটু গা শিওরে উঠল। আরিফের গা একটু শিওরে উঠল। সে তাকিয়ে দেখলো মর্গের প্রধান দরজাটা একটু ফাঁকা। কিন্তু এটা কিভাবে সম্ভব? সে তো নিশ্চিত ছিল দরজা বন্ধ করেছিল। আরিফ ধীরে ধীরে উঠে গিয়ে দরজা বন্ধ করতে গেল, কিন্তু দরজার ফাঁক দিয়ে বাইরে তাকাতেই সে দেখতে পেল করিডোরের মেঝেতে পানি জমে আছে এবং তার মধ্যে কিছু পায়ের ছাপগুলো একদম ভেজা, যেন কেউ সদ্য হেঁটে গিয়েছে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার ছিল, পায়ের ছাপগুলো করিডোর থেকে মর্গের ভেতরে ঢুকেছে, কিন্তু বের হওয়ার কোনো চিহ্ন নেই। আরিফের কপালে ঘাম জমতে লাগলো। সে তাড়াতাড়ি দরজা বন্ধ করলো, কিন্তু তখনই পেছনে একটা ফিসফিস আওয়াজ শুনতে পেল। তুমি দরজা বন্ধ করলে কেন? সেই মুহূর্তে ঘুরে তাকালো, কিন্তু
চারপাশ ফাঁকা, তবে সে স্পষ্ট অনুভব করলো কেউ একজন তাকে পেছন থেকে দেখছে, হয়তো খুব কাছ থেকে। রাত 2:45, বাইরে হালকা বৃষ্টি শুরু হয়েছে। আরিফ ডেস্কে বসে ফাইল করছিল, কিন্তু তার মনে বারবার কেমন যেন অস্বস্তি কাজ করছিল। সবকিছু ঠিকঠাক থাকলেও কোথাও যেন অদৃষ্ট একটা ছাপ অনুভব করছিল আরিফ। ঠিক তখনই মর্গের হিমঘরের দিকে আস্তে আস্তে কান্নার শব্দ আসতে লাগলো। প্রথমে সে মনে করলো হয়তো ভুল শুনছে, কিন্তু কান্নাটা ধীরে ধীরে বাড়তে লাগলো। কেউ যেন হালকা সরে কুপিয়ে খাচ্ছে। আরিফের শরীর ঠান্ডা হয়ে গেল। সে আস্তে আস্তে উঠে দাঁড়ালো। পুরো মর্গে শুধু সেই কান্নার শব্দ। তার মনে হচ্ছিল এই মর্গে সে এখানেই। সে ধীরে ধীরে হিমঘরের দিকে এগিয়ে গেল। কোল্ড স্টোরেজের পাশে রাখা লাশগুলোর দিকে তাকালো। সব লাশই যথাস্থানে পড়ে আছে, কিন্তু কান্নার আওয়াজ আসছে কোন দিক থেকে? আরিফ চিন্তা করতে লাগলো। তার দৃষ্টি গিয়ে পড়লো এক নতুন লাশের দিকে। একজন তরুণীর নিতরদেহ পড়ে আছে স্টিলের কাটিয়ায়। তার শরীর সাদা কাপড়ে মোড়া, কিন্তু কাপড়ের এক পাশ ভেজা। আরিফ বুঝতে পারছিল না কি করবে। সে ভয় পেয়ে দরজার দিকে ফিরতেই হঠাৎ আবার সেই ফিসফাসানে আওয়াজ শুনতে পেল আরিফ। আমাকে এখানে রেখো না। আরিফ ভয়ে দৌড়ে বেরিয়ে এলো, কিন্তু যাবার আগে এক ঝলক তাকাতেই দেখলো মৃত মেয়েটার চোখের কোণা দিয়ে রক্তের মতো লালচে তরল গড়িয়ে পড়ছে। রাত তখন 3:15। আরিফের শরীর অবশ হয়ে আসছিল আর ভয় আর অবিশ্বাসে। তার মনে হচ্ছিল এখানে কিছু একটা ঠিক নেই। সে দ্রুত ডেস্কের কাছে গিয়ে সিসিটিভি ফুটেজ চেক করতে লাগলো। কয়েক মিনিট ধরে সবকিছু স্বাভাবিক ছিল, কিন্তু হঠাৎ রাত 3:10 ক্যামেরার স্ক্রিনে অদ্ভুত কিছু ধরা পড়লো। একটি মৃতদেহ ধীরে ধীরে খাটিয়া থেকে উঠে বসছে। আরিফের নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। সেই লাশ তো একটু আগেই হিমঘরে দেখেছিল, কিন্তু এখন সেটি ধীরে ধীরে নেমে আসছে। স্টিলের কাটিয়া ঠান্ডা মেঝেতে খালি পা রাখছে। তারপর সেই লাশ গতিতে করিডোরের দিকে হাঁটতে শুরু করলো। আরিফের হাত পা ঠান্ডা হয়ে গেল। সিসিটিভি ফুটেজ সে দেখলো লাশটি মর্গের দরজার দিকে এগিয়ে যাচ্ছে, কিন্তু দরজাটি খুলেনি। আরিফ ভয় আর অবিশ্বাসের মধ্যে ক্যামেরার ফিড চেক করতে লাগলো। তখন এই ভয়ঙ্কর দৃশ্য দেখতে পেল। লাশটি ধীরে ধীরে পিছনে ঘুরলো, কিন্তু ক্যামেরায় মুখ অস্পষ্ট, যেন মুখ নেই, শুধু একটা শূন্য কালো গর্ত। আরিফ ভয়ে চেয়ার থেকে পড়ে গেল। ঠিক তখনই কোল্ড স্টোরেজ ভেতর থেকে আস্তে আস্তে দরজা খোলার শব্দ হলো। কেউ কি সত্যি বের হয়ে আসছে? আরিফ মনে মনে ভাবতে লাগলো এবং ভয় পেতে লাগলো। রাত তখন 3:30। মর্গ নিস্তব্ধ। আরিফ ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তার মনে হচ্ছিল যেন কোনো দুঃস্বপ্নের মধ্যে পড়ে গেছে, কিন্তু এটি স্বপ্ন নয়, এটি বাস্তব। হঠাৎ কোল্ড স্টোরেজের ভেতর থেকে বিকট গর্জন ভেসে এলো। শব্দটি এমন ছিল যেন ভেতরে কেউ প্রচণ্ড রেগে আছে, মুক্ত হওয়ার জন্য লড়াই করছে। আরিফের গা শিউরে উঠল। কোল্ড স্টোরেজের দরজার দিকে তাকাতেই দেখলো সেটি ধীরে ধীরে কেঁপে উঠছে। কেউ ভেতর থেকে দরজা ধাক্কাচ্ছে, কিন্তু এটি কিভাবে সম্ভব? সেখানে তো শুধুই লাশ। তার হৃদস্পন্দন বেড়ে গেল। ভয় পেয়ে দরজার দিকে পা বাড়াতেই দরজাটি নিজে থেকেই খুলে গেল। ভেতরে ঠান্ডা কুয়াশার মতো ধোঁয়া বেরিয়ে এলো, আর সেই সঙ্গে বেরিয়ে এলো এক ভয়ানক গন্ধ, পচা মাংসের মতো দুর্গন্ধ। তারপর হিমঘরের ভেতরে রাখা লাশগুলোর মধ্যে একটি নড়তে শুরু করলো। আরিফ তার নিজের চোখে দেখতে পাচ্ছে। আরিফ হতভম্ব হয়ে গেল। একটি লাশ ধীরে ধীরে তার মাথা ঘুরিয়ে তার দিকে আরিফের দিকে তাকালো। তার চোখে কোনো চোখের মনি নেই, কেবল শূন্য কালো গর্ত। আর ঠিক তখনই সে ফিসফিস করে বলল, আমাকে এখানে কেন রেখেছ? আমার কষ্ট হচ্ছে, আমাকে এখান থেকে সরিয়ে দাও। আরিফ চিৎকার করে দৌড় দিল, কিন্তু মর্গের দরজা এখন বন্ধ। তার পেছনে কোল্ড স্টোরেজ ভেতর থেকে কাঁপানো হাসির শব্দ। তখন সে দৌড়ে এসে যখন ঘড়ির দিকে তাকালো, তখন দেখলো
রাত 3:45। আরিফ দরজার কাছে গিয়ে বুঝতে পারলো সেটি ভিতর থেকে লক করা হয়ে গেছে। তার নিঃশ্বাস ভারী হয়ে আসছিল। পেছনে কোল্ড স্টোরেজ দিক থেকে সেই বিকৃত হাসির শব্দ আসছে। ভয় আর দুশ্চিন্তার মধ্যে সে সিদ্ধান্ত নিল, যতই অদ্ভুত হোক তাকে কোল্ড স্টোরেজ দিকে ফিরে তাকাতেই হবে। ধীরে ধীরে সে পেছনে তাকালো। সব লাশ আগের মতোই পড়ে আছে, কিন্তু একটা লাশ, সেই লাশের একটা হাত এখনো নিচে ঝুলে আছে। কিন্তু কিছুক্ষণ আগেও তো হাত শরীরের উপর রাখা ছিল। আরিফের শরীর ঘামতে লাগলো। সে কিছুটা এগিয়ে গিয়ে ভালো করে দেখার চেষ্টা করলো। ঠিক তখনই লাশের হাতটা ধীরে ধীরে নড়ে উঠল। সে আটকে পেছনে সরে গেল, কিন্তু তখনই আরেকটি ভয়ানক ঘটনা ঘটল। লাশটি আস্তে আস্তে তার মুখ ঘুরিয়ে আরিফের দিকে তাকালো। তার চোখের কোণা থেকে কালচে লাল রক্ত পড়ছে, ঠোঁটগুলো নড়ছে, কিন্তু কোনো শব্দ বের হচ্ছে না। আরিফ তখন একেবারে আশার হয়ে দাঁড়িয়ে আছে। হঠাৎ লাশটি বিকৃত কণ্ঠে ফিসফিস করে উঠে বলল, তোমার পালা আসছে। আরিফ আর কিছু বুঝতে পারলো না। সে চিৎকার করে দরজার দিকে দৌড় দিল, কিন্তু দরজার পাশে এক ঢান্ডা তার খাদে পড়ল। কিন্তু দরজার পাশেই এক ঠান্ডা হাত তার খাদে পড়ল। আরিফের শরীর জমে গেল। ঠান্ডা বরফের মতো শক্ত হাত, একটা হাত তার খাদে পড়েছে। নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। ধীরে ধীরে পেছনে তাকানোর সাহস জোগাড় করলো। পেছনে কেউ নেই, কিন্তু হাতের স্পর্শটাও তো কোনো টের পাচ্ছিল সে। বরফের মতো ঠান্ডা একটা অনুভূতি যেন চামড়ার ভেতর গেঁথে আছে। আরিফ পাগলের মতো দরজার হাত ধরে টানতে টানতে লাগলো, কিন্তু দরজাটা যেন কোনো অদৃশ্য শক্তি দিয়ে আটকে রাখা হয়েছে। ঠিক তখনই কোল্ড স্টোরেজের ভেতর থেকে একটা বিকট চাপা আওয়াজ ভেসে এলো। ঠাস! আরিফ চমকে গিয়ে তাকালো। একটি লাশ সিটের খাটিয়া থেকে মেঝেতে পড়ে গেল। কিন্তু ভয়ঙ্কর ব্যাপার হলো, লাশটি হাঁটুর বাজ করে উঠে বসেছে। তার মাথাটা এক পাশে হেলানো, মুখের চামড়া পচে গেছে, কিন্তু ঠোঁটের কোণে একটা বিকৃত হাসি ছিল। আরিফ চোখ বন্ধ করে ফেললো, যেন দেখবে না। কিন্তু তখনই লাশটি মুখ খুলল। তার গলা থেকে একটা কর্কশ ফাটা গলায় আওয়াজ বের হলো, তুমি এখানে নতুন, তাই না? আরিফের পা কাজ করছিল না, শরীর অবশ হয়ে গিয়েছিল। লাশটা এবার ধীরে ধীরে উঠে দাঁড়াচ্ছিল। তার শরীর থেকে পানি টপ টপ করে মেঝেতে পড়ছে, যেন কেউ তাকে জলে ডুবিয়ে এনেছে। ঠিক তখনই লাশটা আরিফের দিকে এক পা বাড়ালো। আরিফ চিৎকার করার আগেই বাতাসে কেমন একটা বিশ্রী গন্ধ ছড়িয়ে পড়লো। মনে হচ্ছিল ঘরের ভেতর শত শত পচা লাশের গন্ধ জমে আছে। সে তাড়াতাড়ি চোখ বন্ধ করে ফেললো, কিন্তু তারপর যা ঘটলো তারও ভয়ানক। কান্নার মতো একটা মৃদু ফিসফিসানি কানে এলো, তুমি কি জানো এই মর্গে একটা লাশ কম আছে? আরিফ আটকে কেঁপে উঠলো। তার শরীর যেন জমে গেছে। লাশটা এবার সামনে এগিয়ে এসে মুখের একেবারে কাছে নিয়ে গেল। তার চোখের গর্ত দুটি ছিল শূন্য, অথচ মনে হচ্ছিল ভেতর থেকে কেউ তাকিয়ে আছে। তার ঠোঁট থেকে একটা নিঃশ্বাস বের হলো, তোমার জায়গা ঠিক করে রাখা হয়েছে। ঠিক তখনই মর্গের বাতিগুলো হঠাৎ করে জ্বলতে নিভতে শুরু করলো। আরিফ চিৎকার করে উঠলো, দরজা দিকে দৌড় দিল। হাতল ধরে একটানে দরজা খুলে বাইরে বের হয়ে পড়লো। কিন্তু দরজা পার হতে আরিফ অনুভব করলো মর্গের ভেতর থেকে কেউ ধীরে ধীরে হাসছে, একটা বিকৃত অশরীরী হাসি। আর সেই হাসির সঙ্গে ফিসফিস করে একটা আওয়াজ এলো, তুমি এখনো বেঁচে আছো, কিন্তু আর কতদিন? আরিফ হাঁফাতে হাঁফাতে করিডোরে এসে থামলো। তার বুক ধড়ফড় করছে, শরীর ঠান্ডা ঘামে ভিজে গেছে। কিন্তু ভয় এখানেই শেষ হয়নি। সামনে করিডোরের লাইটগুলো ঝাপসা হয়ে আসছিল, যেন দোয়া অন্তরণ নেমে এসেছে চারপাশে। হঠাৎ দূর থেকে পায়ে টুপটাপ শব্দ ভেসে এলো। তার পা জমে গেছে, কেউ আসছে। কিন্তু করিডোরের দিকে তাকিয়ে সে যা দেখলো, তা পুরো শরীর ঠান্ডা হয়ে গেল। সামন থেকে এক সারি লাশ আসছে। তারা সবাই সাদা কাপড় মোড়ানো, কিন্তু তাদের মুখ উন্মুক্ত, চোখ নেই, শুধু ফাঁফা গর্ত, আর গাল বেয়ে কালচে লাল রক্ত ঝরছে। আরো ভয়ঙ্কর ব্যাপার ছিল, তারা সবাই একইভাবে পা ফেলে ধীরে ধীরে এগিয়ে আসছে আরিফের দিকে, একেবারে নিস্তব্ধতার মধ্যে। আরিফ দৌড় দিতে চাইল, কিন্তু তার পা যেন মাটির সঙ্গে আটকে গেছে। তখনই এক মৃতদেহে মুখ খুলল, তুমি কি আমাদের দেখতে পাচ্ছ? আরিফ মাথা ঝাঁকিয়ে চোখ বন্ধ করলো, নিজের বোঝাতে চাইল এটা দুঃস্বপ্ন, কিন্তু
চোখ খুলতেই সে বুঝলো দুঃস্বপ্ন আসলে শুরু হয়েছে মাত্র। একটা ঠান্ডা হাত তার কবজি ধরে ফেলেছে। সে নিচের দিকে তাকাতেই দেখলো একজন মৃত নার্স মেঝেতে হামাগুড়ি দিয়ে তার দিকে এগিয়ে আসছে। তার মুখ বিকৃত, চামড়া গলে পড়েছে, আর তার ফাঁক হয়ে যাওয়া ঠোঁটের ফাঁকে আটকে থাকা নোংরা কালো দাঁত দেখা যাচ্ছে। নার্সের ঠান্ডা শক্ত হাত তার হাত চেপে ধরে ফিসফিস করে বলল, তুমি কি জানো মর্গে কাজ করলে শেষ পর্যন্ত আমরাও তোমাকে নিয়ে যাব? আরিফ এবার পুরো শক্তিতে চিৎকার করে ফেলল, কিন্তু তার চিৎকার মাটি চাপা পড়ে গেল, কারণ একের পর এক লাশ তার চারপাশে জোর হতে লাগলো। তারা সবাই একসঙ্গে ফিসফিস করে বলতে লাগলো, তোমার সময় হয়ে গেছে। আরিফ তখন বুঝতে পারলো এই মর্গ থেকে জীবিত বের হওয়া একেবারেই অসম্ভব। আরিফ প্রাণপণে ছুটতে চাইল, কিন্তু তার শরীর যেন অবশ হয়ে আসছিল। চারপাশে মৃতদেহগুলো ধীরে ধীরে তার চারপাশে ঘিরে ফেলেছে। তাদের ফাফাদে চোখগুলো গর্ত যেন অন্ধকারে অতল গম্বর, যেখানে চিরতরে হারিয়ে যাওয়ার জন্য আর কোনো উপায় নেই। হঠাৎ তারা সবাই একসঙ্গে নিচে বসে পড়ল। আরিফ হতবাক হয়ে দেখল মৃতদেহগুলো এক গোল হয়ে বসে এক অদ্ভুত ভাষায় ফিসফিস করে কিছু বলছে। মেঝেতে এক জায়গায় পচা কালচে রক্ত জমে গিয়েছে, আর তার মাঝে বসে থাকা এক মৃতদেহ আচমকা মাথা তুলছে। এবার তার মুখ দিয়ে বিকৃত গলায় আটকে থাকা এক কণ্ঠ বের হলো, আমরা প্রার্থনা করছি তোমার জন্য। আরিফের গায়ে লোম দাঁড়িয়ে গেল। হঠাৎ মর্গের বাতিগুলো ধপধপ করে জ্বলতে নিভতে শুরু করলো, আর মৃতদেহগুলো ফিসফিস উচ্চ আওয়াজে গর্তনের মতো হয়ে উঠল। এক প্রচন্ড ধাক্কা অনুভব করলো আরিফ, যেন শূন্য ছিটকে পড়ে গেছে সে। তার মাথা ঘুরতে লাগলো, কানে শুধু মৃতদের বিকৃত আওয়াজ, এবার তুমি আমাদের সঙ্গে থাকবে। আরিফ সামনে দুটি ঝাপসা হয়ে এলো, তারপর সব অন্ধকার। আরিফের চোখ খুলতেই সে বুঝতে পারলো সে আর হাসপাতালে করিডোরে নেই, সে শুয়ে আছে লাশের শাড়ির মধ্যে। তার চারপাশে নিতর দেহগুলো সারিবদ্ধভাবে পড়ে আছে, সাদা কাপড়ে মোড়ানো। কিন্তু সবচেয়ে ভয়ানক ব্যাপার ছিল তার নিজের শরীরেও একটা সাদা কাপড়ে ঢাকা। সে ঝটকা মেরে উঠে বসতে গেল, কিন্তু শরীর যেন কোনো এক অদৃশ্য শক্তি দিয়ে চেপে রাখা হয়েছিল। শুধু চোখ নাড়াতে পারছিল সে, এবং সে দেখলো তার জীবনে সবচেয়ে বড় দুঃস্বপ্ন হয়ে থাকবে। চারপাশে লাশগুলো ধীরে ধীরে নড়ছে, তারা এখন একে একে উঠে বসছে, আর সবাই একই দিকে মুখ ঘোরাচ্ছে, আরিফের দিকে। একটি লাশের গলা থেকে ঘল ঘল করে কালচে রক্ত বেরিয়ে আসছে, আর সেই ঠোঁট নেড়ে ফিসফিস করে বলল, তুমি আমাদের মধ্যে একজন হয়ে গেছো। আরিফের প্রাণপণে চিৎকার করতে চাইল, কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। তার হাত পা একেবারে অবশ হয়ে আসছে। ঠান্ডা পচা হাত এবার তার গলা চেপে ধরলো। তারপর ফিসফিসে একটা শব্দ এলো, চোখ বন্ধ করে, এবার তুমি আমাদের সঙ্গে চিরদিন থাকবে। চারপাশে মৃতদেহগুলো এবার ভয়ানক বিকৃতভাবে হাসতে শুরু করলো। আরিফের চোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে এলো। তারপর আরিফ চোখ খুলে দেখলো সে নিজেকে এক অদ্ভুত জায়গায় অনুভব করলো। তবে এটি আর মর্গ ছিল না। সে সাদা দেয়ালের ঘেরা এক জায়গা ছিল, চারপাশে পুরনো ক্ষতিগ্রস্ত প্রেম এবং ঘরের কোণে অন্ধকার ছায়া। কিন্তু এখানেও কিছু অদ্ভুত ব্যাপার ছিল। তাকে একা বসে থাকতে দেখা যাচ্ছিল না, কারণ তার পায়ের নিচে জমে থাকা কিছু কালচে রক্তের দাগ, যা মর্গের সেই রাতের ঘটনা স্মরণ করিয়ে দিচ্ছিল। তার সামনে বেশ কিছু দরজা, কিন্তু এগুলো কোনোটাই খুলেনি। হঠাৎ এক কোলাহল শব্দ ভেসে এলো, যেন কোথাও কোনো খালি পা পড় চলছে। তার চারপাশে তীক্ষ্ণ ঠান্ডা বাতাস বইছিল, সে যেন কেউ সেখানে দাঁড়িয়ে তাকে ডাকছে। আরিফ কাঁপতে কাঁপতে মাথা তুলল। সামনে কিছু ভেসে আসছিল, এক অদ্ভুত প্রতিবিম্ব। এটা কার সে জানে না, কিন্তু সে জানতো এটি তাকে ঘিরে ফেলে বাকি জীবন ধরে অনুসরণ করবে। আবার সেই বিকৃত হাসি শোনা গেল, এবার শুধু অন্ধকার থেকে, যেন মর্গের ভিতরে অস্থিন থেকে বেরিয়ে আসছে। আরিফ কিছু বলতে পারলো না, কিন্তু তখনই এক হাত তার কাঁধে ঠান্ডা স্পর্শ পেল। সে তাকালো এবং মৃতদেহ সামনে দাঁড়িয়েছিল। তাহলে কি সে ফিরে এসেছে? তুমি কোথায় গিয়েছিলে? তার কানে আওয়াজ হলো। মৃতদেহটি ফিসফিস করে বলল, আর তার গলা দিয়ে রক্ত ঝরছিল। আরিফ ভয়ের সঙ্গে শুধু পার্থক্য বুঝতে পেরে এক মুহূর্তের জন্য কাঁপতে শুরু করলো এবং বলল,
আমার এখানে আসার কোনো প্রয়োজন ছিল না, তবে তুমি জানো এখানে তোমার স্থান রয়েছে। মৃতদেহটি মৃদু হাসলো। এবার আরিফের শরীরে এমন এক অনুভূতি হলো যেন মর্গের রাজগুলো তার কাছে ফিরে এসেছে এক এক করে তাকে দখল করতে, এবং তার জীবন থেমে গেল। আরিফ অনুভব করলো তার শরীর যেন আরো বেশি আশার হয়ে যাচ্ছে। লাশগুলো, তাদের চোখের গর্তগুলো আর রক্তজোড়া ঠোঁটগুলো একে একে তার চারপাশে ঘুরতে লাগলো। কিন্তু এইবার তারা আর শুধু ফিস ফিস করে না, মুখে এক ভয়ানক মন্ত্র পাঠ করছে। তুমি আমাদের ছেড়ে যেতে পারবে না, একজন মৃতদেহ বলল, যার মুখে অর্ধেক পচে গেছে এবং গলা একেবারে ফাঁকা, এবং আওয়াজ ভেসে এলো। আরিফ সশস্ত্র হয়ে নিজের হাত দুটো শক্ত করে মুঠো করে ধরলো। সে জানতো এখানে যদি সে কিছু না করে তবে শেষ হয়ে যাবে। শুধু আরিফ নয়, সব মানুষ যারা এখানে মরে আছে তাদের সবাইকে সে এড়িয়ে চলতে পারবে। মৃতদেহগুলো একে একে তার দিকে এগিয়ে আসতে শুরু করলো। তার পায়ের আওয়াজ শোনাতেই সে ভয়ে শিউরে উঠল। তখনই তার মনে পড়লো সে সেদিন সিনিয়র ওয়ার্ড বয়ের কথাগুলো। কিছু কিছু লাশ নাকি মাঝরাতে নড়াচড়া করে, তারা চায় নতুন কাউকে তাদের মাঝে নিয়ে আসতে। আরিফ মাথা চাড়াচ্ছিল আর মৃতদেহগুলো তার দিকে এগিয়ে আসছিল, কিন্তু তার চোখে এখন অদ্ভুত জেদ ছিল। সে জানতো সে যদি একবার এই বইকে জয় করতে পারে তবে সেই অন্ধকার থেকে বেরিয়ে আসতে পারবে। তবে তাকে কি সত্যিই বাঁচার সুযোগ ছিল? ঠিক তখনই এক ভয়ানক জোরে মেঝে কেঁপে উঠল এবং ঘরের বাতিগুলো একে একে বন্ধ হতে লাগলো। এক সেকেন্ডের জন্য সব অন্ধকারে ডুবে গেল। আরিফ কাঁপতে কাঁপতে চোখ খুলল এবং দেখলো সামনে এক সাদা মুখ তার দিকে এগিয়ে আসছে। এটা ছিল সে নিজেই। তার নিজের মুখ বিকৃত হয়ে ওঠা, ঠোঁটের কোণা রক্ত জমে আছে। সে বুঝলো তারও জায়গায় চলে গেছে এই অদৃশ্য মৃত্যু। তুমি এখন আমাদের একজন। মৃতদেহগুলো তাকে ঘিরে ধরলো আর তার নিজের মুখ হাসতে লাগলো, একটি হাসি যার কখনোই থামবে না। আরিফের সে চিৎকার থামানোর পর সবকিছু নিস্তব্ধ হয়ে গেল। কিন্তু সে এখন কোথায়? তার চোখ খুলল, কিন্তু পৃথিবী আর পৃথিবী ছিল না। আশপাশে কোনো দালান, কোনো মর্গ, কোনো রাস্তাঘাট ছিল না। চারপাশে ছিল শূন্যতা, অন্ধকারে ঢাকা ঠান্ডা ভয়াবহ এক জগৎ। সে ভাবলো এটা কি মৃত্যুর পরের জায়গা? কিছুই, কিন্তু আমি তো মৃত্যুবরণ করিনি। কিছুই আর তাকে বেঁচে থাকার অনুভূতি দিচ্ছিল না। তবে একটা ভয়ঙ্কর অনুভূতি ছিল যে এখানে তার আত্মা হারিয়ে গেছে বা সে হারিয়ে গেছে। তবুও সে নিজের অজান্তেই কিছু পদক্ষেপ নিল, একদিক থেকে অন্যদিকে হাঁটতে শুরু করলো। কিন্তু যতই সে এগোতে থাকে ততই এক অদ্ভুত সুর ভেসে আসে। হঠাৎ দূরে একটি অদ্ভুত মন্দিরের রূপরেখা সে দেখতে পেল, যেখানে সে কয়েকশো ক্ষতবিক্ষত মানুষ চলাচল করছে। তার মুখ অন্ধকারে স্লোগান ছিল, তবে তার আস্তে আস্তে সরে গিয়ে তার দিকে এগিয়ে আসছিল। আরিফের বুকের মধ্যে আগের মতো ভয় আর আতঙ্ক ফিরে আসে। সে অনুভব করলো যেন তার সামনে দাঁড়িয়ে থাকা তার নিজের আত্মাও তাকে ত্যাগ করতে যাচ্ছে। একটা মৃতদেহ তার কাছে এসে থামলো। তার গলায় ফাঁসের দাগ ছিল আর তার চোখে ছিল অমাবস্যার মতো অন্ধকার। তার চোখ ছিল, সেই মৃতর চোখ ছিল অমাবস্যার মতো অন্ধকার। আরিফ শ্বাস আটকে তাকালো। মৃতদেহটি ধীরে ধীরে কাছে চলে আসলো। তার হাতটা আরিফের গালে টেকিয়ে বলল, এখানে বাঁচার কোনো উপায় নেই, তুমি আমাদের অংশ হয়ে গেছো। আরিফের চোখ একে একে স্থির হয়ে গেল, তার শরীর অবশ হয়ে গেল, আর অনুভূতিটা হচ্ছিল যেন সে তার নিজস্ব আত্মাকে হারিয়ে ফেলেছে। তখনই সে অনুভব করলো তার নিজের ভেতর থেকে অদৃশ্য শক্তি তাকে টেনে নিয়ে যাচ্ছে, যেন তাকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। এরপরে দৃশ্য আরো ভীতিকর ছিল। চারপাশে শুধু হলো অদৃশ্য হাতের স্পর্শ, ঠান্ডা নিঃশব্দ। আরিফ অনুভব করলো তার চোখের সামনে মৃতদেহগুলো একে একে শুয়ে আছে, যেন তাদের আত্মা সেখানে স্থায়ীভাবে আটকে পড়ে গেছে। আর সে আর কিছুই না বুঝে একেবারে অন্ধকারে হারিয়ে যেতে লাগলো। আরিফ অন্ধকারে হারিয়ে গিয়েছে। তবে সেই অন্ধকার শুধুমাত্র মৃত্যু নয়, এটি ছিল অন্তহীন এক যন্ত্রণা। তার শরীর, মন সবকিছু এক ভয়ানক শূন্যতার মধ্যে আটকে ছিল। কি করবে সে ভেবে পাচ্ছিল না। সে কিভাবে এই মর্গ থেকে বের হবে তা নিয়ে সে চিন্তিত পড়ে গেল এবং ভয়ে তার শরীর জমে যাচ্ছিল। কোনো সময় বা স্থান ছিল না, কোনো দিন বা রাত ছিল না, শুধু একটা স্থায়ী অন্ধকার যা তাকে শুষে নিয়ে যাচ্ছিল। সে অনুভব করলো তার শ্বাস নেওয়ার ক্ষমতা কমে আসছে, হাত পা কিছুই চলছিল না। তবে সে সেখানেও দৃষ্টি দিতে চাইল, ভয় পেয়ে আবার তাকালো। এমন সময় সে দেখলো সামনে একটি চোখ তাকে টানছে।
যা কেবল অন্ধকার থেকে বেরিয়ে আসছে। তবে সেটা কোনো মানুষের চিহ্ন ছিল না, সে চোখ ছিল পুরনো, ভেঙে যাওয়া এবং গর্তগুলো থেকে বেরিয়ে আসছিল কালো ধোঁয়া। তার চারপাশে সকল মৃতদেহ, সকল বিকৃত আঙুল যেন একে একে ওই চোখের দিকে এগিয়ে যাচ্ছে। আরিফের মুখ দিয়ে আর কোনো শব্দ বের হচ্ছিল না, কিন্তু সে অনুভব করলো কিছু অদৃশ্য শক্তি তাকে ঘিরে ধীরে সেদিকে টানছে, যেদিক সেখানে জীবিত থাকা আর সম্ভব নয়। সে ভাবছে, এখনই হয়তো আমার শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হবে, যেখানে তার চিরস্থায়ী আসন প্রস্তুত। একটি বিকৃত কণ্ঠ কানে বাজলো, তুমি কি জানো, এটা প্রকৃত মৃত্যু, যেখানে জীবিত আত্মা মৃত কাঁধে উঠে চিরকাল বেঁচে থাকে। আরিফ চোখ বন্ধ করতে চাইলো। সে ভাবলো, আমি যদি বেহুশ হয়ে যেতাম তাহলে হয়তো এই ঘটনা আমাকে সহ্য করতে হতো না। কিন্তু আরিফ বেহুশ হচ্ছে না, কিন্তু সেটা আর সম্ভব হচ্ছিল না। তার সামনে সেই ভয়াবহ চোখ ছিল এবং তা শুধু তার দিকে তাকিয়েছিল। পুরো পৃথিবী খুঁজছিল যেখানে কোনো জীবন্ত প্রাণী ছিল। তখনই সে আরিফ অনুভব করলো, এই অন্ধকারে সে একমাত্র ছিল না, অন্য মানুষও যেন তার আশেপাশে ঘুরছিল এবং বিচ্ছিন্ন হয়ে চলছিল। আরিফ যখনই চেষ্টা করলো একটুখানি স্বাধীনতা পাওয়ার, ঠিক তখনই তার সামনে আর একটি গর্জন শোনা গেল। একটি জানালা খুলে গেল, দেখলো এটি তার পুরনো মর্গ, ঠিক যেমন আগে ছিল, কিন্তু এবার মৃতদেহগুলো চুপচাপ শুয়ে না ছিল, এগুলো চলছিল। আরিফের কানে তখন সেই বিকৃত হাসি আবার ভেসে এলো, তুমি যদি ফিরে যেতে চাও তবে নতুন কাউকে নিয়ে আসতে হবে। আরিফ বুঝতে পারলো এটা ছিল চিরকাল চলতে থাকে এক দানবীয় চক্র, যা কখনো শেষ হবে না। আরিফ আস্তে আস্তে এখান থেকে বের হতে চেষ্টা করছিল, কিন্তু না, আরিফ কোনোভাবেই দরজা খুঁজে পাচ্ছিল না। তখন আরিফ হঠাৎ করে আবার দেখতে পেল কোনো একটা আবার যেন কেমন বিকট শব্দ তার দিকে আস্তে আস্তে করে এগিয়ে আসছে। কিন্তু আরিফ চেষ্টা করছে যেন এখান থেকে সে পালাতে পারে, কিন্তু না, সে দরজা কোনোভাবেই ফিরে পাচ্ছিল না। কিন্তু সেই কটকট কটকট মর্মর আওয়াজটা আরিফের দিকে এগিয়ে আসছিল। আরিফ বুঝতে পারছে তার দিকে আবার কিছু যেন এগিয়ে আসছে, কিন্তু আরিফ প্রাণপণ চেষ্টা করছে যেন সে দরজা খুলে বেরিয়ে আসতে পারে, কিন্তু কোনোভাবেই সে আবার দরজা খুঁজে পাচ্ছিল না। তখন সে আস্তে আস্তে ক্লান্ত হয়ে পড়লো। তখন সে ক্লান্ত হয়ে ওয়ালের সাথে হেলান দিয়ে সে বসে পড়লো। হঠাৎ সে বুঝতে পারলো তার সামনে কেউ এসে বসেছে এবং বসে জোরে জোরে শ্বাস নিচ্ছে, শা শা শব্দ করে। আরিফ বুঝতে পারলো তার সামনে কেউ এসে বসেছে, কিন্তু খুব ঠান্ডা পরিবেশ ছিল, কোনো শব্দ ছিল না। এখন একটা লাশও নড়াচড়া করছে না। আরিফ বুঝতে পারছে এখন হয়তো তার আর বাঁচার কোনো উপায় নেই, এখনই হয়তো তার মৃত্যু ঘনিয়ে আসছে। কিন্তু আরিফ নিজের নিয়ন্ত্রণ না হারিয়ে সে ভাবতে লাগলো, আমাকে এখান থেকে বেরোতে হবে, যেভাবেই হোক এখান থেকে বেরিয়ে আমাকে চলে যেতে হবে। কিন্তু আরিফ তখন বুঝতে পারলো তার সামনে কিছু একটা বসেছে, সেটা যেন আস্তে আস্তে শ্বাসটা জোরে জোরে ফেলতে ফেলতে তার মুখের কাছে এগিয়ে আসছে। তখন আরিফ জিজ্ঞাসা করলো, কে কে ওখানে? তখন ওখান থেকে কোনো আওয়াজ আসছিল না। তখন আরিফ চোখ বন্ধ করে সে কালিমা মন্ত্র পাঠ করতে থাকলো, কিন্তু কিছুই কাজ হচ্ছিল না। মনে হচ্ছিল শব্দটা যেন আস্তে আস্তে তার কানের কাছে আসছে। আরিফ এবার সাহস করে চোখ খুলবে ভাবছিল, ঠিক তখনই চোখ খুলতেই দেখে বিকৃত চেহারা, যার চোখ ছিল অন্ধকার এবং মুখ ছিল পুরা। এটা দেখে আরিফ জমে গেল বরফের মতো এবং ওই মুখ থেকে আওয়াজ আসছিল, আমাকে মুক্তি দাও, আমি এখানে আর থাকতে পারছি না, ঠান্ডার মধ্যে আমার কষ্ট হয়, তুমি আমাকে মুক্তি দাও। তখন আরিফ এটা দেখে কেমন জানি জ্ঞান শূন্যের মতো হয়ে বসে রইল, নিস্তব্ধ, নড়তে পারছে না। তখন সে দেখলো ওই লোকটা বা লাশটা আবার আস্তে আস্তে, তখন তার চোখে স্পষ্ট বাজতে লাগলো, ওই লাশটা আস্তে 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 কেমন জানি আবার চলে যাচ্ছে তার যেখানে ছিল সেই জায়গায়। তখন দেখলো ওই লাশটা হেঁটে হেঁটে কফিনের দরজাটা মুখটা খুলে ওটার ভিতরে ঢুকে শুয়ে পড়লো। তখন অটোমেটিক আস্তে আস্তে কফিনের দরজাটা লেগে গেল। তখন আরিফ বুঝতে পারলো পুরো মর্গ কেমন যেন নিস্তব্ধ হয়ে গেছে।
তখন সে বুঝতে পারলো এখন মনে হয় পরিবেশটা ঠান্ডা হয়েছে, কিন্তু সে লাইট জ্বালাবে, লাইটের সুইচ খুঁজে পাচ্ছিল না। সে বুঝতে পারলো যে এখন যদি আমি বের হতে পারি হয়তো আমি বেঁচে যেতে পারি, কিন্তু না, সে দরজা খুঁজে পাচ্ছিল না। হঠাৎ সে দেয়ালে দরজা খুঁজতে খুঁজতে কিসের মধ্যে যেন হাতটা পড়ে গেল। হাতটা যেন মনে হচ্ছিল কিছু পচা কিছুর মধ্যে পড়েছে এবং হাতটা তার ভিতরে ঢুকে গেছে। সে অনুভব করতে লাগলো, না, এটা কোনো পচা কিছু নয়, এটা ছিল কোনো লাশ, যার পেটের মধ্যে সে হাত দিয়েছে এবং যা পচে গলে রয়েছে এবং তার ভিতরে তার হাতটা ঢুকে গেছে। সে এক চিৎকার করে পিছিয়ে এলো এবং সে বুঝতে পারলো তার সারা হাত যেন গন্ধে দুর্গন্ধ, সারা রুম আবার ভরে গেছে। সে বুঝতে পারলো এইবার হয়তো আমার মৃত্যু ঘনিয়ে এসেছে, আমি আর হয়তো বাঁচবো না। তখন আরিফ বুঝতে পারলো যে ওই পচা যেটার মধ্যে সে হাত দিয়েছিল, ওই জিনিসটা মনে হচ্ছে অন্ধকারের মধ্যে তার দিকে আস্তে আস্তে এগিয়ে আসতে লাগলো। তখন আরিফ বুঝতে পারলো যে এটা আস্তে আস্তে তার দিকে এগিয়ে আসছে, কিন্তু আরিফ কি করবে, তার কিছুই করার ছিল না। সে অসহায়ের মতো আল্লাহকে ডাকতে লাগলো এবং বলতে লাগলো, হে আল্লাহ, তুমি আমাকে রক্ষা করো, আমি কোন বিপদে পড়েছি, তুমি আমাকে এখান থেকে বের করে দাও। তখন সে আস্তে আস্তে বুঝতে পারলো, আবার সেই আস্তে আস্তে তার কাছে যে জিনিসটা আসছিল ওটা যেন থেমে গেল। মনে হচ্ছিল যে না, আর কিছু নেই এই মর্গে, যে লাশগুলো ছিল তারা লাশের মতোই শুয়ে আছে। সে হঠাৎ অনুভব করলো যেন কেউ এসে লাইটটা অন করে দিল। তখন সে চোখ কুলাই ছিল, দেখলো সারা মর্গের লাইট অন হয়ে গেছে। তখন সে দরজা খুলে করিডোরে বের হতেই আবার পিছন থেকে কেউ যেন বলছে, তুমি যেও না, আমাদেরকে মুক্তি করে দাও, আমরা এখানে থাকতে পারি না, আমাদের কষ্ট হয়, তুমি আমাদেরকে মুক্তি করে দাও। তখন আরিফ এক দৌড়ে ডাক্তারের রুমে গিয়ে ডাক্তারের রুমের পাশে গিয়ে এক চিৎকার দিয়ে বেহুশ হয়ে পড়ে গেল এবং ডাক্তারের রুম থেকে সবাই বেরিয়ে এলো এবং দেখলো আরিফ অজ্ঞান হয়ে পড়ে আছে। তখন সবাই আরিফকে তুলে নিয়ে সিটের মধ্যে শুইয়ে দিল এবং চিকিৎসা করানো হলো এবং আরিফ সকালের মধ্যে সুস্থ হয়ে উঠলো এবং তার জ্ঞান ফিরল। তখন ডাক্তাররা তাকে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার আরিফ, তুমি এইভাবে আমার দরজার সামনে এসে পড়ে গিয়েছিলে কেন, তোমার কি হয়েছিল? তখন আরিফ বলল যে আমি এখানে আর চাকরি করব না, আমি ভয় পেয়েছি, অনেক ভয় পেয়েছি, আমি এখানে আর চাকরি করব না, আমি আজই চাকরি ছেড়ে দেব। কিন্তু ডাক্তার জিজ্ঞেস করলো, কেন, কি হয়েছে? তখন আরিফ বলল যে এই ঘটনা আমার সাথে হয়েছে। তখন আরিফ চাকরি ছেড়ে ওই দিনই সে বাড়িতে চলে আসলো। কিন্তু বাড়িতে চলে আসার পর তার মন শান্ত ছিল না, তার শুধু ওই ঘটনা তার চোখে বারবার ভেসে আসছিল যে আমাদেরকে মুক্তি দাও, আমাদের এখানে থাকতে কষ্ট হয়। তখন সে তার পাশের গ্রামের এক হুজুরের কাছে গেল এবং হুজুরকে বলল, হুজুর, আমার সাথে এটা কি হচ্ছে, আমি কেন এমন দেখছি? তখন হুজুর বলল, আসলে তুমি যেখানে চাকরি করতে বা করো সেখানে মৃতদের দেহ রাখা হয় কিন্তু দাফন করা হয় না। যদি মৃতদের দেহ দাফন করা না হয় তবে তাদের আত্মার শান্তি মিলে না, তাই তারা তোমাকে অনুরোধ করে বলেছে তাদেরকে যেন দাফন করা হয়, তারা এখানে থাকতে কষ্ট হয়। তখন আরিফ বলল, এটা আমি কি করে করব, এটা তো আমার সাধ্যের বাইরে, এটা আমার সাথে কেন হচ্ছে? তখন হুজুর তাকে একটা তাবিজ এবং পানি পড়া দিয়ে বলল, যাও, সব ঠিক হয়ে যাবে। ঠিক আরিফ আস্তে আস্তে বাড়িতে চলে এলো। বাড়িতে এসে সে খাওয়া দাওয়া করে সন্ধ্যা হয়ে গেল। তখন সে শোয়ার ব্যবস্থা করলো। যখনই সে শুইল এবং ঘুমাতে গেল তখন সে বুঝতে পারলো যে সবকিছু কেমন জানি ঠান্ডা, বাড়িটা প্রত্যেক দিন কেমন জানি একটু অন্যরকম, আজকে আরেকটু অন্যরকম। সে ভাবলো হয়তো বাড়িতে হঠাৎ করে এসেছি তাই হয়তো এমন হয়েছে। সে শুয়ে পড়লো লাইট অফ করে, কিন্তু হঠাৎ আরিফের ঘুমটা ভেঙে গেল। সে বুঝতে পারলো তার পাশেই কেউ যেন শুয়ে আছে, কিন্তু তার তো ঠিক মনে আছে সে একাই শুয়েছিল। সে এক লাফ দিয়ে বিছানা থেকে উঠে লাইটটা অন করলো, দেখলো যে না, কেউ নেই।
তখন সে এটা মনের ভুল ভেবে আবার শুয়ে পড়ল লাইট অফ করে। তখন আরিফের চোখটুকু আরেকটু লেগে এলো। ঠিক তখনই আরিফ বুঝতে পারলো কেউ তার মাথায় হাত দিয়েছে। আরিফ ঠিক বুঝতে পারলো মর্গের মধ্যে যেমন ঠান্ডা হাত ছিল, তার ঘাড়ে কেউ হাত দিয়েছিল যেমন ঠান্ডা, ঠিক তেমন একটা ঠান্ডা হাত তার মাথার উপর পড়েছে। আরিফ ভয়ে চিৎকার শুরু করলো, মা মা বাঁচাও, আমাকে বাঁচাও। তখন তার মা বাবা তার রুমে চলে গেল। গিয়ে দেখলো আরিফ জোরে চিল্লাচিল্লি করছে, কিন্তু তার দরজা ভিতর থেকে লাগানো। তার বাপ মা চিৎকার করে বলছে, আরিফ গেট খুলো। তখন আরিফ দরজা খুলে হাও মাও করে তার মাকে ধরে কান্না করে দিল। বলল, মা আমি ভয় পাচ্ছি, আমার সাথে এসব কি হচ্ছে, আমি কিছু বুঝতে পারছি না, তোমরা আমাকে আমার জন্য কিছু একটা করো। তখন তার মা আরিফকে নিয়ে তার সাথে শুয়ে দিল এবং সকালে তার মা এক কবিরাজের কাছে আরিফকে নিয়ে গিয়ে বলল, আমার ছেলের এই সমস্যা হচ্ছে, আপনি কিছু একটা করুন। তখন কবিরাজ সবকিছু শুনে বলল, আরিফের পিছনে তো একটি মৃত আত্মা লেগে গেছে, এটা চালানো অনেক কষ্ট হবে, তো কিভাবে চালাতে হবে? তার মা জিজ্ঞেস করলো। তখন বলল, আচ্ছা আমি ঠিক আছে, আমি কবজ এবং পানি পড়া দিয়ে দিচ্ছি, এগুলো খেয়ে 3 দিন পরে আবার আসতে হবে। তখন আরিফকে নিয়ে তার মা বাবা বাড়িতে চলে গেল। তখন সে বুঝতে পারলো যে তার শরীর একটু আগের চেয়ে ভালো লাগছে। 3 দিন পর আবার সেই মহিলা কাছে আরিফ এবং তার বাবা মা গিয়ে জিজ্ঞেস করলো যে আজ কি করতে হবে। তখন সেই মহিলা বলল, আজ রাতে আমি আপনাদের বাসায় যাব, কিন্তু আপনারা কেউ দরজা খুলবেন না। তখন আরিফের মা বলল, ঠিক আছে। ঠিক তখনই তারা বাড়িতে চলে এলো। রাত যখন 3টা, আরিফের মা আরিফের বাবা শুনছে কেউ যেন তাদের বারান্দায় হাঁটাহাঁটি করছে এবং ফিস ফিস করে কিছু যেন আওয়াজ হচ্ছে। তারা 3জনই ভয়ে আঁতকে উঠল এবং ভয়ে জড়োসড়ো হয়ে 3জন একসাথে বসে রইল। এইভাবে সারা রাত কেউ যেন তাদের বারান্দায় হাঁটাহাঁটি করছিল আর ফিস ফিস করে কি যেন বলছিল। আরিফ ভয়ে তার মাকে জড়িয়ে ধরে শুয়েছিল। তার বাবা কাঠের মাথায় বসে নিস্তব্ধতা অনুভব করছিল। এভাবে বসে থাকতে থাকতে ঠিক ফজরের আজান দিল। তখন আস্তে আস্তে সব নীরব হয়ে গেল। তখন তারা ঘুমালো এবং সকাল হতেই আরিফের বাবা আরিফের মা ওই মহিলার কাছে গেল, গিয়ে বলল, কি আওয়াজ হচ্ছিল আমাদের বারান্দায়? তখন ওই মহিলা আর কিছু বলল না, একটা কবজ তার কোমরে পরিয়ে দিয়ে বলল, যাও, এবার তুমি সুস্থ, তোমার সাথে আর কিচ্ছু হবে না। তখন আরিফ বাড়িতে চলে এলো এবং আস্তে আস্তে আরিফ সুস্থ হয়ে গেল। এবং এটাই ছিল আমাদের ঘটনা। এই ঘটনাটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনারা কেমন ঘটনা চান তাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করি আপনাদের এই ঘটনাটি অনেক ভালো লাগছে, অনেক ভালো লাগবে এবং সামনে আপনারা আরো কেমন ঘটনা চান, কি ঘটনা পেলে আপনাদের ভালো লাগবে, এটা অবশ্যই কমেন্টে জানাবেন। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের জন্য দোয়া করবেন যাতে সামনে আমরা আরো এগিয়ে যেতে পারি। ধন্যবাদ সবাইকে, সবাই সাপোর্ট করবেন, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।